4টা থেকে 8টা, রিমেন সুপার কয়েলড, যেটা বলছিলাম D2 ডিএনএ জাইরেস। ডিএনএ জাইরে এনজাইমটা এই যে 1 মিলিমিটারের যে ক্রোমোজোমটা, এটাকে সুপার কয়েলিং হিসাবে 1 মাইক্রোমিটারের ভিতরে ঢুকায় দেয়। ঠিক আছে, এখন জিনটা কি? ব্যাকটেরিয়ার ভিতরে অথবা মানুষের ভিতরে যে জিন আছে, জিনটা হলো মিনিমাম লেন্থ অফ ডিএনএ হুইচ কোডস ফর এ পার্টিকুলার প্রোটিন অর ক্যারেক্টার। এটা বলছিলাম তোদের ক্লাসে, তাই না? বলছিলাম না? জি স্যার। খেয়াল রাখতে হবে জিনিসটা। তো এখন একটা পার্টিকুলার প্রোটিন, তোমরা পড়ে আসছো, বায়োকেমিস্ট্রিতে পড়াইছে তোমাদের, ট্রিপলেট কোডন নাম শুনছো না? জি স্যার। ট্রিপলেট কোডন, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলার বিভিন্ন কম্বিনেশনে এসে, ধরো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এটা হলো একটা ট্রিপলেট কোডন। সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, এটা আরেকটা ট্রিপলেট কোডন। প্রত্যেকটা ট্রিপলেট কোডন একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এইভাবে অনেকগুলা ট্রিপলেট কোডন কি করবে? অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। সবগুলা অ্যামাইনো অ্যাসিড মিলে কি হবে? একটা প্রোটিন হবে। এই যে প্রোটিন অর ক্যারেক্টার, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা তো উঠে, রাইট, এখন উঠছে, জাস্ট টু মিনিট। ওকে, এখানে স্ট্রাকচারাল ডিএনএ, এটা ওয়াটসন এন্ড ক্রিক মডেল একটা বলে। এটা কি? 2 স্ট্র্যান্ডস, দুইটা স্ট্র্যান্ড থাকে। খেয়াল রাখো, একটা ক্রোমোজোম কিন্তু ওটার ভিতরে দুইটা সূত্র থাকে, দুইটা ক্রোমাটিন। 2 স্ট্র্যান্ডস অফ কমপ্লিমেন্টারি, মানে একটা আরেকটার অপোজিট, কমপ্লিমেন্টারি, একটা হেল্পিং, কয়েলড টুগেদার টু ফর্ম এ ডাবল হেলিক্স। এটা তোমরা জানো, তোমরা মেট্রিক, ইন্টারমিডিয়েট সব জায়গায় পড়ে আসছো। এই সিস্টেম কম্পাউন্ডে 3টা এলিমেন্ট থাকে, ডিঅক্সিরাইবোজ সুগার, একটা সুগার থাকে, একটা ফসফেট থাকে, আর নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস মানে কারা? এরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এক্স্যাক্টলি, আমরা পরে ছবিতে দেখবো। তো আমরা যখন নিউক্লিওসাইড বলবো, তখন কি হবে? সুগার আর নাইট্রোজেনাস বেস, সাথে যদি সাথে যদি ফসফেট অ্যাড হয়, তখন আমরা বলবো নিউক্লিওটাইড। সুগার, নাইট্রোজেনাস বেস প্লাস ফসফেট, আমরা ছবিতে দেখাবো। তো নাইট্রোজেনাস বেসগুলো কি কি? দুইটা পিউরিন, দুইটা পাইরিমিডিন, এটা জানো তোমরা। তো এইটা হলো এই যে দুইটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, তাই না? এটা একটা, এই যে এখানে কি আছে? একটা ল্যাডার যদি টুইস্টেড হয়ে যায়, পেঁচায় ফেলি দুই মাথা দিয়ে, তাহলে এরকম যেরকম দেখা যায়, এই যে দুইটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এটা আরেকটা স্ট্র্যান্ড। আমরা যদি স্ট্রেট করে দেই, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড। এর ভিতরে এই দেখো বেস গুলা, তাই না? এই যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, নিয়ম হলো ATGC, এগেইনস্ট থাইমিন, গুয়ানিন এগেইনস্ট সাইটোসিন। এই দেখো কমপ্লিমেন্টারি বেস এগুলাকে বলে, এইভাবে অ্যারেঞ্জ থাকে। এটার সাথে থাকে কি? যদি সুগার থাকে, তাহলে আমরা বলবো নিউক্লিওসাইড, এটা আর এটা মিললে হলো, এই দুইটা যদি থাকে তাহলে এটাকে বলবো নিউক্লিওসাইড। আর ফসফেট যদি অ্যাড হয়, তাহলে কি হলো? নিউক্লিওটাইড। ক্লিয়ার? এইভাবে পুরো ক্রোমোজোমটা একটা জায়ান্ট পলিনিউক্লিওটাইড, তাই না? এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা আরেকটা, এটা আরেকটা, এটা একটা, সবগুলা কানেক্টেড হয়ে বন্ডের মাধ্যমে একটা জায়ান্ট মলিকুল অফ পলিনিউক্লিওটাইড। এটা হিউম্যানের ক্ষেত্রে যা সত্য, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাই। ডিএনএ রেপ্লিকেশন, ব্যাকটেরিয়ার ডিএনএ যে রেপ্লিকেট হয়, দুইটা আছে, বাই ডাইরেকশনাল মডেল, রোলিং সার্কেল রেপ্লিকেশন। এগুলো অত ইম্পর্টেন্ট না, এটা তোমাদের জাস্ট ইন্টারেস্টটা ইয়ে করার জন্য। এনজাইম গুলা কি কি ইনভলভ হয় ডিএনএ রেপ্লিকেশন, এগুলো তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়াইছে। হেলিকেজ কজেস আনউইন্ডিং। আনউইন্ডিং মানে কি? ওই যে টুইস্টেড আকারে যে পেঁচানোটা খুলে যাবে। হ্যাঁ, টুইস্টিংটা ইয়ে করে এটাকে সোজা করে দিবে, ওই টুইস্টিংটা আর থাকবে না। টোপোআইসোমারেজ রিমুভস সুপার কয়েলিং। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা আমরা বলছি সুপার, এরকম পেঁচানো 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 বিভিন্নভাবে থাকে। এই কয়েলিংটা মেনটেন করে কে? এই এনজাইমটা, সুপার টোপোআইসোমারেজ। অথবা এটার একটা এক্সাম্পল হলো ডিএনএ জাইরেস। আর ডিএনএ পলিমারেজ ফর্মস কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, নতুন স্ট্র্যান্ড যে তৈরি করবে ডিউরিং সেল ডিভিশন। সেল ডিভিশন হইতে হলে প্রথমে ক্রোমোজোমের ডিভিশন হইতে হবে না, তাই না? প্রথমে তো ক্রোমোজোমের ডিভিশন হইতে হবে, তারপরে সেলের সাইটোপ্লাজম ডিভিশন হয়ে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা তৈরি করবে। এখন এই যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ক্রোমোজোম যে তৈরি করা, হ্যাঁ, নতুন স্ট্র্যান্ড, এটা হলো পরে কি? ডিএনএ পলিমারেজ। এটা হলো বাই ডাইরেকশনাল মডেল। এখানে দেখো একটা সার্কুলার ডিএনএ ছিল, এই যে অরিজিনালটা হলো এটা, অরিজিনালটা
এইটা আর এইটা, এই দুইটা মিলে ডবল স্ট্যান্ড, দুইটা স্ট্যান্ড এই যে প্রথমে আলাদা হয়ে যায়। এই রেপ্লিকেশন ফর্ক যে জায়গায়, এই জায়গা থেকে এটাকে স্লাইস করে আলাদা করে দেয়। আর প্রত্যেকটার এগেনস্টে এই দেখো ওই যে হালকা করে লাইন আছে, আরো নতুন একটা স্ট্যান্ড তৈরি হয়। প্রথমে কি ছিল, এটা কি দেখো তো, ভালো করে খেয়াল দেখো, এটাতে দুইটা স্ট্যান্ড আছে না, একটা সবুজ একটা কালো আছে না, জি স্যার। ওইটাই এখানে সেপারেট হয়ে গেছে। এই যে হালকা নীল অথবা কালো আলাদা হয়ে গেছে, সবুজটা আলাদা হয়ে গেছে। আর প্রত্যেকটা দুইটাই এগেনস্টে নতুন করে স্ট্যান্ড এই যে তৈরি হইতেছে, এই যে হালকা অ্যারো দিয়ে যেটা দেখানো, নতুন করে স্ট্যান্ড। এটা হলো বাই ডাইরেকশন, মানে বাই ডাইরেকশন মানে দুই দিকে চলে যাচ্ছে, দুইটা স্ট্যান্ড দুই দিকে চলে যাচ্ছে। আর প্রত্যেকটা স্ট্যান্ডের এগেনস্টে নতুন একটা স্ট্যান্ড তৈরি হলে কি হবে, পুরো ক্রোমোজোমটা যে ওখান থেকে দুইটা ক্রোমোজোম হয়ে গেল। বুঝা গেছে? জি স্যার। ওকে। আর এটা হলো রোলিং সার্কেল রেপ্লিকেশন। এখানে দেখো প্রথমে এই যে ব্যাকটেরিয়ার সার্কুলার একটা ক্রোমোজোম থাকে, তাই না? এখানে দুইটা স্ট্যান্ড দেখতেছো না, ভিতরে একটা স্ট্যান্ড, বাইরে একটা স্ট্যান্ড, তাই না? দুইটা স্ট্যান্ড। এখন দেখো এখানে কি হয়, ওই যে বাইরের যে স্ট্যান্ডটা, ওইটার এখানে একটা ব্রেক হয়, ওখানে একটা এই সবুজ কালারের, এটা বলে রেপ্লিকন। এখানে একটা ইয়ে কাজ করে, এনজাইম কাজ করে, রেপ্লিকেজ এনজাইমটা কাজ করে, ওখানে একটা ব্রেক আসে, মানে ওটাকে ভেঙে দেয়, একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ব্রেক করে দিকে এটাকে টেনে বের করে নিয়ে আসে। এই দেখো টেনে বের করে নিয়ে আসছে, দেখছো? আচ্ছা, বের করে নিয়ে থাকলে ভিতরে কি থাকলো, ওই কালো স্ট্যান্ডটা থেকে গেল না? জি স্যার। হ্যাঁ, ভিতরে আরেকটা স্ট্যান্ড জি থেকে স্যার। গেল। ওইটার এগেনস্টে ধরো এই যে এটা এখানে ছিল, ওইটার এগেনস্টে তখন এই যে ব্লু কালারের নতুন একটা স্ট্যান্ড তৈরি হয়। তাইলে ভিতরটার এগেনস্টে নতুন একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড এখান থেকে তৈরি হওয়া শুরু হলো। তারপরে এটা আরো ছুটতে থাকলো, এরকম ছুটে গেল, এখান থেকে ছুটে গেল, এই যে ছুটে এই পর্যন্ত চলে আসছে। ওই স্ট্যান্ডটা যেটা নতুন তৈরি হলো এখানে দেখাইছি, এটা বাড়তে 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 তো পুরোটা সার্কেল করে ফেলে, এই যে পুরোটা সার্কেল করে ফেলছে। তাহলে এটা একটা নতুন ক্রোমোজোম তৈরি হলো, আর বাকি থাকলো এটা, এইটার এগেনস্ট নতুন একটা স্ট্যান্ড তৈরি হয়। ফলে এই যে এখানে দেখাচ্ছে, এই যে এইটা, এই স্ট্যান্ডটা এখানে দেখাচ্ছে, এখানে দেখো এটার এগেনস্ট নতুন একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি হয়েছে, আর এটা তো আগেই কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হলো এটা, আর এটা হলো এটা। তাহলে একটা ক্রোমোজোম ছিল, ওখান থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হলো। এটাকে বলে রোলিং সার্কেল রেপ্লিকেশন। এই যে রোল করলো, এটা রোল করে করে এইভাবে তৈরি। ক্লিয়ার? এগুলা অত মনে না রাখলেও চলবে, পরীক্ষায় এগুলা নিয়ে ঝামেলা হবে না, কিন্তু তোমাদের একটু বোঝার দরকার, সেই কারণে। এবার আসে এইটা পরীক্ষায় ধরবে, প্লাজমিড, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার জেনেটিক ম্যাটেরিয়াল। আমরা এতক্ষণ ক্রোমোজোম নিয়ে বললাম, এখন হলো প্লাজমিড। এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার, এটাও সার্কুলার জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্ট অফ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। মানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম তার মতো করে রেপ্লিকেট করতেছে, আর প্লাজমিড তার মতো করে রেপ্লিকেট করতেছে। বুঝা গেছে? এই কথাটার অর্থ ইন্ডিপেন্ডেন্ট অফ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, মানে স্বাধীনভাবে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম স্বাধীনভাবে রেপ্লিকেট করতেছে আলাদা, আর প্লাজমিড সেও স্বাধীনভাবে রেপ্লিকেট করতেছে। ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা নন এসেনশিয়াল স্ট্রাকচার। ক্রোমোজোম কি এসেনশিয়াল না নন এসেনশিয়াল? নন এসেনশিয়াল স্ট্রাকচার। নো, ব্যাকটেরিয়াল এসেনশিয়াল স্ট্রাকচার, নিউক্লিয়েড যেটা বলি আমরা। ব্যাকটেরিয়াল নিউক্লিয়েডের ভিতরেই তো ক্রোমোজোম থাকে, তাই না? ক্রোমোজোম ছাড়া তো ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না। তুমি যদি ক্রোমোজোমকে কোনোভাবে ডিস্ট্রয় করে দাও, তাহলে আর ব্যাকটেরিয়া বাঁচবে না। ওকে, জাস্ট মিনিট, একটা কল আসছে। হ্যাঁ, সুতরাং এটা একটা নন, প্লাজমিড যদি না থাকে কিচ্ছু হবে না ব্যাকটেরিয়ার, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন, এটা বলছি আমি আগে। এপিজোমাল পজিশন মানে হলো ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের বাইরে, মানে সাইটোপ্লাজমিক পজিশন, তাই না? তোমরা ছবি দেখাইছিলাম না, ব্যাকটেরিয়ার ভিতরে প্লাজমিডটা একটু সাইটোপ্লাজমের ভিতরে আছে। আচ্ছা, মে বি ইন্টিগ্রেটেড উইথ দ্য ক্রোমোজোম। এই
প্লাজমিডটা ক্রোমোজোমের সাথে ভেতরে আটকায় যাইতে পারে কোনো কোনো সময়, কিন্তু নর্মালি থাকে সাইটোপ্লাজমের ভিতরে। এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে হলো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আর এখানে প্লাজমিড আলাদা, দেখতেছো? ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এটা সাধারণত এটাকে পুরোটাকে আমরা নিউক্লিয়েড বলি, কারণ এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন যেহেতু থাকে না, আলাদা স্ট্রাকচার হিসেবে বের করা যায় না, এই কারণে নিউক্লিয়েড বলি। আর প্লাজমিড গুলো এইভাবে আলাদা সাইটোপ্লাজম থাকে। ওটাই প্লাজমিডের ক্লাসিফিকেশন। আচ্ছা, তোমরা একটু একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ সৈকত, আমি একটু অনলাইন ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ক্লাসের পরে তোমার সাথে হ্যাঁ, স্টুডেন্ট বলো। হ্যাঁ, পজিটিভ বলবেন। না 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 না, ওকে 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 ওকে, যেটা বলছিলাম ফাংশনাল ক্লাসিফিকেশন মানে প্লাজমিডের ফাংশন অনুযায়ী এদের ক্লাসিফিকেশন। কল প্লাজমিড মানে কোলিসিনোজেনিক প্লাজমিড, এটা কি শুনছো কোনোদিন? কোলিসিনোজেনিক মানে কোলিসিন প্রডিউস করতেছে যে প্লাজমিড, কোলিসিন নাম শুনছো? কোলিসিন হলো কোলিফর্ম ব্যাকটেরিয়া যেগুলো, মানে এন্টারিক ইন্টেস্টিনে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো থাকে, ওরা একটা অ্যান্টিবায়োটিক লাইক সাবস্টেন্স তৈরি করে, এটাকে বলে কোলিসিন। বোঝা গেছে কথাটা? এটা আরেকবার একটু বলবেন। কোলিসিন একটা অ্যান্টিবায়োটিক লাইক সাবস্টেন্স প্রডিউসড বাই ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? ইকোলাই লাইক অর্গানিজম। মানে ইকোলাই কোথায় থাকে? ইন্টেস্টিনে থাকে মেনলি, এই কারণে এটার নাম কোলিসিন। আর এজ এ হোল ব্যাকটেরিয়া যদি কোনো অ্যান্টিবায়োটিক, অনেক ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি করে, তাই না? আমরা তো অ্যান্টিবায়োটিকের ডেফিনেশনে বলছিলাম যে which are produced by microorganism. তো এজ এ হোল ব্যাকটেরিয়া যে অ্যান্টিবায়োটিক লাইক সাবস্টেন্স তৈরি করে এগুলাকে বলে ব্যাকটেরিওসিন। আর কোলিফর্ম অর্গানিজম মানে ইকোলাই লাইক অর্গানিজম ইন দ্য ইন্টেস্টিন, ওরা যে অ্যান্টিবায়োটিক লাইক সাবস্টেন্স তৈরি করে ওটাকে বলে কোলিসিন। বুঝা গেছে? এই কোলিসিনের কাজ হলো, ধরো ইন্টেস্টিনে কোলিসিন প্রডিউস করে রাখছে, এখন বাইরে থেকে যদি ফুডের মাধ্যমে, খাবারের মাধ্যমে কোনো প্যাথোজেন ঢুকে, ওটাকে এই কোলিসিন কিল করে ফেলবে। ক্লিয়ার? এই কোলিসিনটা কে তৈরি করে? এই যে কল প্লাজমিড। আর প্লাজমিড মানে ড্রাগ রেজিস্ট্যান্ট প্লাজমিড। শুধু ড্রাগই না, ড্রাগ, অ্যান্টিসেপটিক, ইউভি লাইট, এগুলা যাতে ব্যাকটেরিয়াটাকে কিল করতে না পারে, হ্যাঁ, এগুলার এগেনস্টে আর প্লাজমিডটা রেজিস্ট্যান্স দেয়। এফ প্লাজমিড আমরা বলছি ফার্টিলিটি প্লাজমিড, ডেভেলপস সেক্স পাইল, এটা আমিও দেখাইছি তোমাদের বোর্ডে, একে একবার দেখাইছিলাম। ভিআই প্লাজমিড মানে ভিরুলেন্স, ভিআই ফর ভিরুলেন্স। ভিরুলেন্স মানে কি? স্যার যেটা প্যাথোজেন ডিফাইন করে। হ্যাঁ, যে জিনিসগুলা প্যাথোজেনিক বিভিন্ন জিনিস তৈরি করে, যেমন ব্যাকটেরিয়ার ক্যাপসুল একটা ভিরুলেন্স ফ্যাক্টর। এই ক্যাপসুলটা তৈরি করবে এক ধরনের প্লাজমিড, যে প্লাজমিড এই ধরনের ভিরুলেন্ট সাবস্টেন্স তৈরি করবে তাদেরকে বলি আমরা ভিআই প্লাজমিড। ভিরুলেন্ট প্লাজমিড কোডস ফর ভিরুলেন্স ফ্যাক্টরস। সোজা কথা। ডিপেন্ডিং অন কনজুগেশন, কনজুগেটিভ প্লাজমিড আর হলো নন কনজুগেটিভ প্লাজমিড। হ্যাঁ, ডিউরিং কনজুগেশন এই লার্জ প্লাজমিড যেগুলো কনজুগেশন মানে একটা ব্যাকটেরিয়া, মেল ব্যাকটেরিয়া আর ফিমেল ব্যাকটেরিয়া যখন মিলে তখন এটাকে কনজুগেশন বলা হয়। এখানে লার্জ প্লাজমিড যেগুলা, এগুলা রোল করে, ওই যে সেক্স পাইলে তৈরি করা, তারপরে ওই যে ড্রাগ রেজিস্ট্যান্ট জিন গুলাকে ট্রান্সফার করা, আমরা আসতেছি ওটা। আর নন কনজুগেটিভ মানে হলো স্মল প্লাজমিড। ডিপেন্ডিং অন কম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটি অর্থ কি? কম্প্যাটিবিলিটি এটা হলো সহাবস্থান, মানে একসাথে বিভিন্ন ধরনের প্লাজমিড একসাথে অবস্থান করতে পারবে কিনা একটা ব্যাকটেরিয়ার উপর, ব্যাকটেরিয়ার ভেতর, এটাকে বলে কম্প্যাটিবল। আমরা বললেন যে কম্প্যাটিবল ব্লাড গ্রুপ বলি না, ধরো একটা পেশেন্টের এ ব্লাড গ্রুপ দরকার, এখন ডোনার দিল এ ব্লাড গ্রুপ, তারপরে ল্যাবরেটরি থেকে দেওয়া হয়, হ্যাঁ,
ডোনারের a blood group which is compatible with the patient, বুঝা গেছে? মানে উপযুক্ত। এই যে কম্পিটেবল মানে ডিফারেন্ট প্লাজমিড ইন দ্য সেম ব্যাকটেরিয়া, একই ব্যাকটেরিয়াতে যদি বিভিন্ন ধরনের প্লাজমিড থাকে তখন আর এরা মারামারি করে না, ঠিক আছে? এই প্লাজমিড গুলো একটার সাথে আরেকটা ঝগড়াঝাটি করে না, মারামারি করে না, শান্তিপূর্ণ একটা সহাবস্থানে থাকে। কিন্তু ইনকম্পিটেবল হলো সেম প্লাজমিড ইন এ সিঙ্গেল ব্যাকটেরিয়া, একই ক্যারেক্টারের প্লাজমিড যদি সিঙ্গেল ব্যাকটেরিয়া থাকে তখন একজন মরে যায়, এই যে ওয়ান প্লাজমিড ইজ লস্ট, বুঝা গেছে? ইনকম্পিটেবল মানে সহাবস্থান করা যাবে। সো এটা হচ্ছে ডিপেন্ডিং অন ট্রান্সমিসিবিলিটি, মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ায় প্লাজমিডটা ট্রান্সফার হবে কিনা, একটা ট্রান্সমিসিবল যেটা ট্রান্সফার হয়, আবার কিছু আছে নন ট্রান্সমিসিবল। কিন্তু নন ট্রান্সমিসিবলটা এই ট্রান্সমিসিবল প্লাজমিডের হেল্প নিয়ে ট্রান্সফার হইতে পারে, কিন্তু নিজে নিজে আরেকটা ব্যাকটেরিয়াতে যেতে পারে না। এটা আর প্লাজমিড দিয়ে অনেক সময় শর্ট নোট আসে। আর প্লাজমিড মানে কি কি বলছিলাম? রেজিস্ট্যান্ট। এটা একটা আর প্লাজমিডের ছবি। এখানে এই যে গোলাপি কালারের যতগুলা দেখতেছো, হ্যাঁ, এগুলো হলো বিভিন্ন অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্স জিন, যেমন এটা হলো এই যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, এটা কার্বনিসিলিন রেজিস্ট্যান্ট জিন, এটা ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্ট জিন, অ্যাজ এ হোল এগুলো সবগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট জিন থাকে এই প্লাজমিডের ভিতরে। আর কি থাকে? আরটিএফ রিজিয়ন, মানে আরটিএফ বলে যে রেজিস্ট্যান্স ট্রান্সফার ফ্যাক্টর, মানে ট্রান্সফার অফ আর প্লাজমিড। এই যে এখানে যে ড্রাগ রেজিস্ট্যান্ট জিনগুলা, এটা যদি আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করতে হয় তাহলে এই আরটিএফ এর হেল্প লাগবে, বুঝা গেছে? এগুলা যেমন এই যে এগুলা 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 আরটিএফ, ঠিক আছে? আবার এটা দেখো ডিফারেন্ট কালার, পাইলাস সিনথেসিস জিন, মানে সেক্স পাইলাস সিনথেসিসের জিন, হ্যাঁ। আবার এটা হলো অরিজিন অফ ট্রান্সফার, ধরো এই যে একটা থেকে আরেকটা যাবে, ট্রান্সফারের যে বিগিনিং প্রসেসটা, এই বিগিনিং প্রসেসটা এই জিন মেনটেন করবে। সুতরাং আর প্লাজমিডে শুধুমাত্র এটা যে ড্রাগ রেজিস্ট্যান্ট প্লাজমিড বলে দিলাম, কিন্তু এটার আরো অনেক হেল্পিং জিনগুলো থাকে, এর ভিতরে আরটিএফ রেজিস্ট্যান্স ট্রান্সফার ফ্যাক্টর, পাইলাস সিনথেসিস জিন এবং ওই যে অরিজিন অফ ট্রান্সফার জিন, এগুলো থাকে। সবগুলো মিলিয়ে এই ড্রাগ রেজিস্ট্যান্ট জিনগুলো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে চলে যায়। এবার আসি মিউটেশন। তোমরা জানো এনি পার্মানেন্ট হেরিটেবল চেঞ্জ ইন দ্য জেনেটিক ম্যাটার ইজ কল্ড। এই হেরিটেবল বলতে কি বুঝো? বংশগত। হেরিটেবল চেঞ্জ, হ্যাঁ, বংশগত মানে কি? কার বংশ? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বংশ, মানে ব্যাকটেরিয়ার প্যারেন্ট সেল অরিজিনাল ব্যাকটেরিয়া, ওখান থেকে যে ডটার ব্যাকটেরিয়া তৈরি হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, বুঝতে পারছো? এইটা হেরিটেবল বোঝাচ্ছে। তার মানে কোনো একটা ব্যাকটেরিয়ার জিনে, হ্যাঁ, একটা পার্মানেন্ট চেঞ্জ হলো, যেটা মাদার ব্যাকটেরিয়া থেকে ডটার ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হবে, ওই মিউটেশন সহ, ওই চেঞ্জ সহ, তখন এটাকে আমরা বলবো মিউটেশন। ফ্রিকোয়েন্সি মিউটেশন সাধারণত খুব কম, হ্যাঁ, 10⁻² to 10⁻10, অনেক কমই হয় নর্মালি পার ডিভিশন। কজেস অফ মিউটেশনের ভিতরে স্পন্টেনিয়াস মিউটেশন, নিজেরা গ্রো করতে গেলে বারবার যখন একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এরকম হয়, তখন স্পন্টেনিয়াসলি কিছু কিছু মিউটেশন হয়। আর ইনডিউসড মিউটেশন মানে বাইরে থেকে কোনো মিউটাজেন, মানে মিউটেশন ইনডিউসিং এজেন্ট, যেমন ফিজিক্যাল এজেন্ট হতে পারে, কেমিক্যাল এজেন্ট হতে পারবে, অনকোজেনিক ভাইরাস, তাই না? জি স্যার। ভাইরাস অথবা ভাইরাস, ব্যাকটেরিয়ার নাম তো শুনছো, ব্যাকটেরিওফাজ, এটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। ব্যাকটেরিওফাজ কি বুঝাইছে? অনকোজেনিক ভাইরাস না, সরি, এটা ফাজ কি বোঝানো হয়েছে। এগুলোর মাধ্যমে এই মিউটেশন গুলো আমাদের শরীরেও তো হয়, তাই না? মানুষের শরীরে হয় না? এই মিউটেশন মানে কি? কার্সিনোজেন, হ্যাঁ, আমরা সংক্ষেপে কার্সিনোজেন বুঝি। মিউটেশনের ফলে কার্সিনোমা হয়, এটা বুঝতে সংক্ষেপে। একইভাবে ব্যাকটেরিয়া তো এরকম ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, এগুলোর মাধ্যমে ইয়ে হয়। যেমন আমরা ড্রাগ দেই তার জন্য, রেডিয়েশন দেই, তাই না, ব্যাকটেরিয়াকে মারার জন্য। তো এগুলো হলো এই যে মিউটেশন আনে, সেটাকে বলবো আমরা ইনডিউসড মিউটেশন, মানে
আমরা বাইরে থেকে ইনডিউস করেছি নতুন মিউটেশন, টাইপস অফ মিউটেশন এফেক্টিং সিঙ্গেল বেস পেয়ার। ধরো এই যে অ্যাডেনিন গুয়ানিন, কি বলে ট্রানজিশন, পিউরিন টু পিউরিন রিপ্লেসমেন্ট। ট্রানজিশনকে বলে পিউরিন টু পিউরিন রিপ্লেসমেন্ট, অ্যাডেনিন থেকে গুয়ানিন, দুইটাই তো পিউরিন, তাই না? একটা অ্যাডেনিন লস্ট হয়ে ওই অ্যাডেনিনের জায়গায় গুয়ানিন চলে আসছে, এটাকে বলে ট্রানজিশন। ট্রান্সভার্সন হলো পিউরিন থেকে পাইরিমিডিন অথবা ভাইস ভার্সা। ধরো অ্যাডেনিন থেকে থাইমিন, এখানে গুয়ানিন ছিল, অ্যাডেনিন রিপ্লেসড বাই থাইমিন, পিউরিমিডিন, পাইরিমিডিন, অ্যাডেনিন থেকে রিপ্লেস হয়ে গেল, অ্যাডেনিনের জায়গায় বসে গেল থাইমিন, এটা হলো ট্রান্সভার্সন। অথবা পাইরিমিডিনের জায়গায় অন্য কোনো পাইরিমিডিনের জায়গায় পিউরিন বসে গেল। সাইলেন্ট মিউটেশন, নিউ কোডন বাট প্রোডিউসেস সেম অ্যামাইনো অ্যাসিডস। এটা কি বুঝছো কেউ? না স্যার। হ্যাঁ, স্যার, একই অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন কোডনের মাধ্যমে তৈরি হতে পারে। ট্রিপলেট কোডন, ওই যে কোডন বলছিলাম না, ট্রিপলেট কোডন একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তো আমি জাস্ট এমনিতে একটা আন্দাজ বললাম, এটিসি, হ্যাঁ, এটিসি তৈরি করে ধরো আর্জিনিন, একটা অ্যামাইনো অ্যাসিড। আবার এর জায়গায় যদি ধরো সাইটোসিন চলে আসলো, তাহলে হলো সিটিসি। দেখা গেল সিটিসি কিন্তু সেম অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, হ্যাঁ, কিন্তু সাধারণত ডিফারেন্ট ট্রিপলেট কোডন ডিফারেন্ট তৈরি করে, কিন্তু আবার অনেক অনেক কোডন সেম অ্যামাইনো অ্যাসিডও তৈরি করতে পারে। এটাকে বলে সাইলেন্ট মিউটেশন। মানে মিউটেশন হয়েছে, কিন্তু আমার মিউটেশনের যে প্রোডাক্ট হিসেবে যে অ্যাবনর্মাল কিছু তৈরি হয় ওইটা হয় নাই, আমার যেই অ্যামাইনো অ্যাসিড ছিল সেই অ্যামাইনো অ্যাসিডই তৈরি হয়েছে। বুঝতে পারছো? স্যার। মিসসেন্স মিউটেশন, নিউ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড, এখানে ছিল সেম অ্যামাইনো অ্যাসিড, কিন্তু নতুন কোডন যদি তৈরি হয়, ধরো অ্যাডেনিন গুয়ানিন থাইমিন, অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিনের জায়গায় সাইটোসিন চলে আসলো, তাহলে সাইটোসিন গুয়ানিন থাইমিন, সাইটোসিন গুয়ানিন থাইমিনের একটা নতুন অ্যামাইনো অ্যাসিড যদি তৈরি হয়, তখন সেটা আমরা মিসসেন্স, মানে তার সেন্সটা নষ্ট হয়ে গেছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। এক্সাম্পল হলো হিমোগ্লোবিনোপ্যাথিস। হ্যাঁ, এগুলো সবই পয়েন্ট মিউটেশন। সিঙ্গেল বেস পেয়ার যখন এফেক্ট করবে, এগুলো সবগুলোই কিন্তু পয়েন্ট মিউটেশন। বুঝতে পারছো? গুড কোশ্চেন। যখন সিঙ্গেল এফেক্ট করবে তখন সবগুলোই পয়েন্ট মিউটেশন। এটা লিখে দিই। যাই হোক, হিমোগ্লোবিন ই ডিজিজ, তারপরে বিভিন্ন ধরনের হিমোগ্লোবিনোপ্যাথি, নতুন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিডটা কোথায়? হিমোগ্লোবিনের ওই যে গ্লোবিন চেইনে গিয়ে নতুন